গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ইলিশ উৎসবের দ্বিতীয় দিন এই সুন্দরবনে। আজকে আমরা যাব সুন্দরবনের কোর এরিয়ায় জঙ্গলকে এক্সপ্লোর করবার জন্য। আমাদের আজকে খুব সকালে লঞ্চ ছাড়বে, তাই খুব সকাল সকাল আসতে বলা হয়েছে। আমরা 6টার মধ্যেই সবাই চলে এসেছি পাখিরালয় ঘাটে। পাখিরালয় ঘাটে বনবিবির একটি মন্দির রয়েছে। আজকের দিন শুরু করলাম সেই মন্দিরটিকে দর্শন করে। সকালবেলা চারিদিকের পরিবেশ অত্যন্ত মনোরম। এখন আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালি টাইগার রিজার্ভে চলে এলাম। সজনেখালি ঘাটে উঠবার আগেই দেখলাম সেভ সুন্দরবন লেখা রয়েছে। পৃথিবীর ভারসাম্য বজায় রাখবার জন্য এই জঙ্গলকে কিন্তু সেভ করা খুবই প্রয়োজন। আমরা এসে বেশ খানিকক্ষণ ওয়েট করবার পরেই এই গেট খুলে দেওয়া হলো এবং আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রতিটি ঘাটের মতো এখানেও একটি বনবিবির মন্দির রয়েছে। আমরা আজকে যেহেতু কোর এরিয়ায় যাব, তাই একজন গাইডের ব্যবস্থা করা হয়েছে। শুনে নেব ওনার কথা। প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন। আমি সুজিত, আজকের আপনাদের গাইড বন্ধু। তো আমরা আছি এখন সবার কাছে রিকোয়েস্ট, আমরা এখন সবাই একটা ফ্যামিলি, যে যেখান থেকে আসেন। তো সেই জন্য কেউ ইন্ডিভিজুয়াল এদিকে থেকে যাবেন না, তার কারণ আমরা এটাতে নেমেছি, এটাতে কিন্তু ফিরবো না, আমাদের এক্সিট ওয়েটা আলাদা। তো সেই জন্য সবাই গ্রুপে থাকবে। প্রথম কথা, যেখানেই নামবো না কেন কেউ কাইন্ডলি ইন্ডিভিজুয়াল যাবে, কারণ সবাইকে তো আর কিনে রাখা আমার পক্ষে সম্ভব না। আপনাদের কোম্পানির যিনি আছেন উনিও হেল্প করবেন, উনিও থাকবেন, কিন্তু কাইন্ডলি ইন্ডিভিজুয়াল যদি এদিক ওদিক চলে। আর জঙ্গল দেখার আমাদের পারমিশন আছে, কোনো কিন্তু নেওয়ার পারমিশন নেই, একটা গাছের পাতাও না। সেই জন্য কাইন্ডলি কেউ কোনো কিছু কালেকশন করার চিন্তা ভাবনা করবেন না, তার কারণ আমাদের কোনো কিছু কিন্তু কালেকশন করার অর্ডার নেই। যাই হোক, আলোচনায় ফিরে যাচ্ছি, একটু নিয়ম কানুন বললাম আপনাদের। তো আমরা ওনার কথা শুনতে শুনতেই এখানে দেখতে পেলাম কিছু বাদর আনাগোনা করছে। এই পুকুরে কিছু রেয়ার পিসেস লাল কাঁকড়া রাখা রয়েছে প্রজননের জন্য। দূরে দেখা যাচ্ছে লাল কাঁকড়া, আর তার সঙ্গে যে প্রাণীগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখানে ডেমো করা রয়েছে। এগুলো দেখতে দেখতেই আমরা দেখতে পেলাম গোলপাতাকে। গোলপাতার যদিও নামকরণ, কিন্তু এটা দেখতে অনেকটা কিন্তু নারকেল পাতার মতো। এর ফলটি গোল হয়, সেই কারণেই হয়তো গোলপাতা নামকরণ হয়েছে। সুন্দরবনে এসে সুন্দরী গাছ দেখবো না তা কখনো হয়? এই যে চলে এলাম সুন্দরী গাছের একেবারে কাছে। এই সুন্দরবনের নাম কিন্তু এই সুন্দরী গাছ থেকেই হয়েছিল, এখন প্রায় বিলুপ্তির পথে। সুন্দরবন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। 26,000 বর্গ কিলোমিটার, আমাদের অংশে আছে কিন্তু 10,000 বর্গ কিলোমিটার। একটু দেখিয়ে দিই, বাংলাদেশটা পূর্ব দিকে, আর বাংলাদেশ এবং আমাদের ভারতীয় সুন্দরবনের যে ভাগ রয়েছে সেটা হচ্ছে এই নদী। হ্যাঁ, এখানে দেখুন এই বড় অর্থাৎ অর্ধেক আমাদের অর্ধেক। এই নদী দুটোর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালী নদী। আমরা আছি কিন্তু এখানটা এই বামধারের যে গ্রিন পোর্শনটা, এই পোর্শনটা অনেকেই পরে বোর্ডে গিয়ে জিজ্ঞেস করেন। আমি এখন যেগুলো বলছি একটু সুন্দরী গাছ কমে যাওয়ায় সরকার থেকে উদ্যোগ নিয়ে চারিদিকে কিন্তু সুন্দরী গাছের প্ল্যান্টিং চলেছে, এখানেও তার ব্যতিক্রম নয়। গাইডের কাছ থেকে সুন্দরবনের সম্পর্কে আরো কিছু জানবো, সেটি একেবারে ভোটে গিয়ে। একটু বলে দিই, সুন্দরবনখালিতে আপনাদের যে সবাই শুনে থাকবেন বনবিবির মন্দির আছে। বনবিবি কি? জঙ্গলের দেবী, বাঘের দেবী। যারা ফিশারম্যান বা হানি কালেক্টর পূজা করে কেন? যেন বাঘকে না দেখতে পায়, তার জন্য পূজা করে। তার কারণ তারা জানে বাঘের কবলে পড়লে, বাঘ সামনে পড়লে একজন তাদের মধ্যে মিসিং হয়ে যায়। তার কারণ তারা মানে এতই দারিদ্রতা তাদের জীবনকে ঝুঁকি দিয়ে পরিবারের জন্য মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে যায়, এবং বছরে একটা সংখ্যক মানুষ বাঘের কবলে মারা যায়, আপনারা সবাই জানেন। তো ঘটনা হচ্ছে, তার জন্য এই পূজাটা হয় পয়লা মাঘ। এই বাৎসরিককে বনবিবি পূজা, বিবিকে পূজা করে। বনবিবি হচ্ছে কিন্তু মুসলিম কমিউনিটির মেয়ে, বাবার নাম ইব্রাহিম আর মায়ের নাম হচ্ছে গুলাল বিবি। যাই হোক, তো আমরা ওটা দেখবো। এছাড়া কিছু ম্যানগ্রোভ গাছ, যারা ছোটবেলায় সবাই পড়েছেন, গেওয়া, গরান, গর্জন, তোড়া, সুন্দরী তো দেখলেন, ওখানেও দেখ। তারপর আবার খাড়ি ঘুরবো, ছোট বড় মাঝারি বিভিন্ন খাড়ি। প্রায় সুন্দরবনখালি মানে সেকেন্ড ডেস্টিনেশন থেকে লাস্ট ডেস্টিনেশন যেতে কমসে কম 3 ঘন্টা টাইম লাগে। তো ঘুরতে ঘুরতে এইটাই সব থেকে বেশি ভালো লাগে, জঙ্গলের ভিতর দিয়ে ঘোরা। এই যে ইউনিক নেচার, এই যে সবুজ
সবুজের সমারোহ, এবং সারা পৃথিবীর লোক এখানে আসে। তার কারণ হচ্ছে এই যে ইউনিক ম্যানগ্রোভ দেখার জন্য। কারণ আমরা সবাই জানি আমাদের বাড়িতে বা শহরে বা গ্রামে যে সমস্ত গাছ আছে এরা চিরন্তন। আমাদের গাইড সুজিত বাবুর কথা শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম সুধন্যখালিতে। এখানে ম্যানগ্রোভ জঙ্গল তো দেখবই, তার সঙ্গে দেখব কিছু রেয়ার পিসেস অ্যানিমেলস। বনবীর মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম ম্যানগ্রোভ জঙ্গলের দিকে। রাস্তার দুই দিকে নেট দিয়ে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে, যাতে কোনো রকম হিংস্র প্রাণী অ্যাটাক করতে না পারে। জোয়ারের জল যখন বাড়ে তখন এই ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যেও কিন্তু জোয়ারের জল চলেই আসে, আর তার সঙ্গে নিয়ে আসে বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া, যেগুলি এখন প্রায় লুপ্ত হতে বসেছে। এখানে জোয়ারের জল ঢুকে পড়ায় এখানে কাদাই থাকে, আর এখানে কাদাতে নানা রকম প্রাণী এবং কাঁকড়া দেখলাম। বলতে বলতে আমাদের চোখে পড়ল লাল কাঁকড়া। এগুলোর একটি দাঁড়া কিন্তু বেশ মোটা, এগুলো কিন্তু রেয়ার অ্যানিমেলসের মধ্যেই পড়ে। এখানে লাল কাঁকড়া দেখতে দেখতেই আমাদের চোখে পড়ল একটি নীল কাঁকড়া, যেটি দেখতে ভারী চমৎকার। গাইডের কথা অনুযায়ী এই কাঁকড়া নাকি ডাইনোসরাসের যুগ থেকে একইভাবে রয়ে গেছে। এর রক্ত দিয়ে এখন কিন্তু ক্যান্সারের জন্য ওষুধের রিসার্চ চলেছে। এই কাঁকড়ার দাঁড়াটি অসম্ভব মোটা এবং কালারটি হলুদ, যা নীলের সঙ্গে মিলে অসাধারণ লাগছে। এবার আমরা বোটে উঠে পড়লাম এবং চারপাশে নানা রকম গাছের বর্ণনা আমাদের গাইডের কাছ থেকে শুনতে লাগলাম। বাঁদরেও খায় না, কোনো অ্যানিমেলসও খায় না, মানুষের খাওয়ার প্রশ্নই ওঠে। আরেকটা দেখবে, এটা খেজুর গাছের মতো পাতা। অনেকে যারা আগে এসেছেন তারা জানবেন, যাদের লোকালি নাম হচ্ছে হেতাব, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফিনিক্স। এখানে কিন্তু আমি হেতাল গাছকেও চিনলাম। এই হেতাল গাছেই কিন্তু বাঘেরা গা ঢাকা দেয়। এই ম্যানগ্রোভের নানা রকম গাছের সঙ্গে পরিচিতি হতে হতে আমরা চলে এলাম বেশ খানিকটা গভীর জঙ্গলে। আগের জঙ্গলগুলিতে যে সাইকোলজি জাল আমরা দেখতে পেয়েছিলাম, এখানে কিন্তু তার দেখা মিলছে না। আর এই জঙ্গলটি এতটাই ভয়ানক যেখানে বন দপ্তরের পারমিশন ছাড়া এখানে একেবারেই আসা যায় না। ছোট বড় খাড়ি এবং কিছু নদী অতিক্রম করে কিন্তু আমরা চলেছি একেবারে পঞ্চমখালির দিকে। ভাবলে কেমন অবাক লাগে, আমরা এখন কিন্তু রয়েছি বিশ্বের একমাত্র সবথেকে বড় বদ্বীপের মধ্যে। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছিল। আমি যদিও দেখাতে পারলাম না, নান, চানা আর একটি করে মিষ্টি কিন্তু আমরা ব্রেকফাস্টে পেয়েছিলাম আজকে। সুন্দরবনের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতেই কয়েকটি কথা বলে নিচ্ছি। আমরা এবার এসেছি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সঙ্গে। 2 নাইট 3 ডেজ এই প্যাকেজটি আমাদের পার হেড 2700 টাকা করে পড়েছে। এই অফারটি আগস্ট মাসের 30 তারিখ পর্যন্তই কিন্তু রয়েছে। এনারা ক্যানিং স্টেশন থেকে রিসিভ করেন, আবার ক্যানিং স্টেশনেই ছেড়ে দেন। ক্যানিং টু ক্যানিং এনাদের পরিষেবা থাকে। এনাদের খাওয়া দাওয়া এবং নানা রকম গাইডের খরচা সবই কিন্তু ইনক্লুডেড ওই পার হেড 2700 টাকার মধ্যেই। এখন জোয়ার শুরু হয়েছে, তাই একটু একটু করে কিন্তু সুন্দরবনকে নিমজ্জিত করে ফেলছে জোয়ারের জল। জোয়ার শুরু হলে বন্য প্রাণীরা কিন্তু আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, তখন কিন্তু এদের দেখতে পাওয়া খুবই কষ্টকর। বন্যপ্রাণীর দেখা পাওয়া যাক বা না যাক, সুন্দরবন ঘুরতে আসলে এই পরিবেশটা পাওয়া
এবং জঙ্গলকে এরম ভাবে উপভোগ করা, এটা কিন্তু আমাদের কাছে বাড়তি পাওনা। আমরা কিন্তু এখন অনেকটা লোকালয় ছেড়ে জঙ্গলের মধ্যে চলে এসেছি। তবে এখানে মাঝে মাঝেই কিন্তু জেলেরা আসে এবং যারা হানি কালেক্ট করে তারাও আসে। এরাই কিন্তু বাঘের মুখে বেশি সব থেকে পড়ে, কারণ এখানকার জেলেদের কিন্তু এইসব জায়গায় আসার কিছুটা অনুমতি থাকলেও হানি কালেক্টরদের কিন্তু একেবারেই এখানে কোনো অনুমতি নেই। কিন্তু তারা চুরি করে এইসব জঙ্গল থেকেই কিন্তু মধু কালেক্ট করে নিয়ে যায়। সুন্দরবনের মানুষরা দরিদ্র সীমার নিচে বসবাস করেন। এদের জীবিকা হলো মাছ ধরা, কাঁকড়া ধরা আর মধু কালেক্ট করা। এখানকার মৎস্যজীবীরা কিন্তু মাছ ধরতে ধরতে গভীর জঙ্গলে চলে গিয়ে অনেকেই কিন্তু বাঘের হানায় প্রাণ দিয়েছেন। এখানে বন দপ্তর থেকে কিছু জায়গায় মৎস্যজীবী এবং এই হানি কালেক্টরদের যাওয়ার নিষেধাজ্ঞা করে দিলেও অনেকেই কিন্তু এটা মানেন না। তারা গিয়ে কিন্তু অনেকেই বিপদের মুখে পড়েছেন। যাক সেসব কথা, এখন জঙ্গলকে উপলব্ধি করি। এখানকার ফ্রেশ এয়ার আর মনটাকে সতেজ করিনি এরকম সুন্দর সবুজ বনকে দেখতে দেখতে। বইয়ের পাতায় যেসব নদীর কথা শুনেছি, পড়েছি, এখানে এসে সেই নদীগুলোকে একসঙ্গে দেখতে পাচ্ছি। এটা দেখে কি যে ভালো লাগছে। নতুন একটি অধ্যায় কিন্তু আমাদের জীবনে সত্যিই তৈরি হলো। সত্যি ভাবতে অবাক লাগে, এখানকার বাঘেরা এতটাই সাঁতারে দক্ষ যে এত বড় বড় নদী সাঁতরে পারাপার করে। আমরা পঞ্চমখালিতে পৌঁছেই গেছি। শুনে নেওয়া যাক গাইডের কথা। পাঁচটি নদীর মিলনস্থলই কিন্তু এই পঞ্চমখালি। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম দোবাকির জঙ্গলে। এই দোবাকির জঙ্গলেই কিন্তু এখন মাঝে মধ্যেই বাঘ দেখতে পাওয়া যায়। জানি না আমাদের কপালে কি আছে, ভাগ্যে না থাকলে তো কিছুই হয় না। দেখা যাক ভেতরে গিয়ে আমরা কি দেখতে পাই। এই যে নতুন একটি গাছ, কাঁকড়া গাছ, এর সঙ্গে পরিচিত হলাম। দোবাকিতে এসে মিষ্টি জলের পুকুরের পাশে প্রচুর হরিণ দেখতে পেলাম। হরিণগুলো খুব স্বাভাবিক ছন্দেই ছিল। হঠাৎ কিন্তু তাদের দেখলাম একটু অ্যালার্ট হতে এবং জঙ্গলের দিকে বারবার তাকাচ্ছে। জানি না তারা কিছু শব্দ পেয়েছে কিনা। মিনিট 3-4 পর থেকে কিন্তু তারা আবার স্বাভাবিক হয়ে গেল। হরিণরা জঙ্গলের দিকে অ্যাটেনশন দিয়েছে বলে আমরাও কিন্তু চোখ দিয়ে খোঁজার চেষ্টা করে চললাম কিছু দেখতে পাই কিনা। বেশ খানিকক্ষণ ধরে খোঁজাখুঁজি করবার পরে শেষে কিছু বক এবং এরকম খুঁজতে খুঁজতেই এই যে সামনে একটি গোসাপের দেখা মিলল, যে সাঁতরে হরিণদের দিকে কিন্তু যাচ্ছে। জঙ্গলে বা বনের যে সৌন্দর্য, সে কিন্তু এই প্রাণীগুলোই। এই প্রাণীগুলোকে দেখলে কিন্তু আমাদের মন সত্যি মুগ্ধ হয়ে যায়। এখানে এসে হরিণ, গোসাপ এবং বকেদের দল, এদের দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। এখন যে হরিণগুলোকে দেখা যাচ্ছে তারা কিন্তু খুবই অ্যাটেনশন দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে। রিল্যাক্সিং মুডে যে হরিণটি ছিল সেও কিন্তু উঠে দাঁড়িয়েছে, হয়তো কিছুর আওয়াজ পেয়েছে। দেখা যাক আমরা কিছু দেখতে পাই কিনা। অনেক অপেক্ষার পরেও গোসাপ ছাড়া আমাদের চোখে আর কিছুই পড়লো না। পৃথিবীর সবথেকে বড় প্রজাতির কুমির কিন্তু এই সুন্দরবনেই পাওয়া যায়।
অনেকেই কিন্তু এই গোসাপটিকে কুমির ভেবে ভুল করেছেন। জঙ্গলের এই ছোটখাটো জিনিসগুলোই কিন্তু আমাদের ভালো লাগা এবং এই জন্যই কিন্তু বারবার জঙ্গলে আসা। সামনে দিয়ে উড়ে চলেছে এক ঝাঁক সাদা বক, যা দেখতে অসাধারণ লাগে। এর জন্যই কিন্তু আসা যায় বারবার সুন্দরবনে। দোবাকি থেকে ফিরে এসে আমরা লাঞ্চ খেতে বসলাম। ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে আমরা কি লাঞ্চে খেলাম এবং তার টেস্ট কেমন সেটা এবার দেখে নেওয়া যাক। কেমন খাওয়া দাওয়া হচ্ছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর রান্না, প্রত্যেকটা অসাধারণ। বিশেষ করে এই পাবদা মাছের যে কারি মানে ইয়েটা করেছে, ঝোলটা অসাধারণ হয়েছে, টেস্টটা একদম অন্যরকম। আজকে এখানে ছিল ইলিশ মাছ ছাড়াও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, দুর্দান্ত একটি লাঞ্চ। আজকে সন্ধ্যাবেলায় কি করব ভাবছি। সন্ধ্যার স্ন্যাক্স খেয়ে, কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয়ের ছোট্ট একটি বাজারে কিছু শপিং করবার জন্য। এখানেও কিন্তু নানা রকম সামগ্রী দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। ছোট হলেও খুবই সুন্দর লাগলো, জমজমাট একটি বাজার। চাইলে এখান থেকেও কিন্তু বাচ্চাদের জন্য এবং নিজের জন্য নানা রকম সামগ্রী কিনে নেওয়া যেতে পারে। এখান থেকে আমরা ফিরে আমাদের ডিনার সেরে আজকের মতো শুয়ে পড়বো। দেখা হবে কালকে। গুড মর্নিং সবাইকে। আজকে তৃতীয় দিন আমাদের সুন্দরবনে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই সবারই কিন্তু একটু কম বেশি মন খারাপ হয়েছে। আজকে কিন্তু আমাদের একটি স্পটই রয়েছে দেখবার জন্য, সেটি হচ্ছে লোকনাথ মন্দির। আমরা কিন্তু ওখানে এখন চলেছি। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। দুই পাশে ধান ক্ষেত এবং মাঝখান দিয়ে মেঠো রাস্তা দিয়ে কিন্তু আমরা চলেছি। যেতে যেতে আমাদের চোখে পড়লো এখানেও কিন্তু রিসর্ট তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আগামী দিনে কিন্তু এখানে এসেও থাকা যেতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প, এখানেও কিন্তু খুব সুন্দর করে রিসর্টটি সাজানো হয়েছে। এই গ্রামের কিছু লোকজন আছে যারা নাকি গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন। এখান থেকেও কিন্তু সংগ্রহ করা মধু কিনতে পাওয়া যেতে পারে। আমরা কিন্তু একেবারে চলে এসেছি লোকনাথ মন্দিরের কাছে। মন্দিরটি খুবই সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর এই মন্দিরটি। ভিতরে প্রবেশ করে বাবা লোকনাথের দর্শন করে চারিদিকটি ঘুরে ভালো করে দেখে আমরা সোজা চলে যাব আমাদের লঞ্চে। লঞ্চে এসে দেখলাম গ্রামেরই একজন বাউল এখানে এসে গান করছেন। গান শুনতে শুনতেই ট্রাভেল ডেস্টিনেশনের ম্যানেজারকে পেয়ে গেলাম। আমি এখন যার সঙ্গে পরিচয় করাচ্ছি, তিনি হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে শম্ভুদা। তার সঙ্গে পরিচয় করাচ্ছি। শম্ভুদা, আপনার এই ট্রাভেল যে ডেস্টিনেশনের প্যাকেজ একটু ভালো করে জানান। আমাদের হচ্ছে টোটাল 3 দিন 2 রাত। প্রথম দিন আমাদের হচ্ছে আলু বসানো হয়, তারপরে চা কফি আছে, হ্যাঁ চা কফি আছে। আপনার দুপুরবেলা দুরকম মাছ, ইলিশ ভাপা আছে, পাবদা মাছ আছে, ডাল, কচুর শাক বা শাকের আছে, চচ্চড়ি আছে, আলু ভাজা, সঙ্গে পাঁপড় চাটনি আছে। আর আমরা তো টিফিনে তো বলছি লুচি আলু ভাজার সঙ্গে একটা করে মিষ্টি প্রথম দিন দিই। হ্যাঁ, রাত্রিবেলা আবার আমরা, তারপর সন্ধ্যাবেলা তো আমরা পকোড়া দিই, পকোড়ার সঙ্গে চা কফি আছে, কফি বা চা দিই। তারপর রাত্রিবেলা আমরা ডাল আলু ভাজা আর মটন দিই। তারপরে আবার পরের দিন ঠিক সেম জিনিস, সন্ধ্যাবেলা এরকম ভেজ পকোড়া আছে, প্লাস পেঁয়াজি দিয়ে আমরা আবার সকালবেলা আমরা নানপুরি, তারপরে আর মিষ্টি থাকে আবার পরের দিন সেম দ্বিতীয় দিন যেটা। আপনার রাত্রিবেলা আবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস দেওয়া হয়। পরের দিন আবার আজকের লাস্ট দিন দেওয়া হয় আপনাদের কচুরি, ছোলার ডাল, সঙ্গে একটা ডিম সিদ্ধ। আর দুপুরবেলা আমাদের দেওয়া হবে ইলিশ বিরিয়ানি, সঙ্গে আবার চিকেন কষা,
চিকেন কষা থাকবে, আর চাটনির পাঁপড়টা আমরা 2 দিন আগে দিয়ে দিই, এটাই আমাদের দিয়ে সমাপ্ত করে দিই আমরা। আচ্ছা, এটা তো গেল খাওয়া দাওয়ার কথা। আপনারা প্রথম দিন কোথায় নিয়ে যান, দ্বিতীয় দিন কোথায় নিয়ে আমরা যাচ্ছেন? প্রথম দিন আমরা একটা বসুয়া হ্যামিল্টন বিল্ডিং, যেটা কাঠের ভিতরে বলে অনেক পুরোনো দিন, আর বেকন রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানকার ওখানটায়। তারপর আমরা ওইটা ঘুরে এসে ওই দিনই আমরা পাখিবেলা স্টে করছি। পাখিবেলা স্টে করে আমরা সন্ধ্যাবেলা ওখানে ঘোরার জায়গা আছে, পার্ক আছে দেখার। পরের দিন আমরা ডিপ জঙ্গলে সন্ধ্যাখালি পারমিশন করিয়ে আমরা ধোলাতে চলে যাচ্ছি, সুদর্ণাখালি চলে যাচ্ছি। ওখানে ঘুরে এসে ডিপ জঙ্গলে ঘুরে এসে আমরা ঠিক আবার সেম জিনিসে আমরা চলে আসলাম পাখিবেলা। পাখিবেলা থেকে এসে আমরা আবার মানে স্টে করার পর পরের দিন আমরা আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা রবীন্দ্র মন্দির করলাম, করে আমরা ঘুরে খাওয়া দাওয়াটা ঠিক আছে। এবার যে কটা স্পট করে দেখে যাচ্ছি, এবার সব জায়গায় তো নেওয়া সম্ভব না, হ্যাঁ, ওগুলো আমরা দেখতে দেখতে ঠিক যাচ্ছি। খাওয়া দাওয়া করে দুপুরে দিয়ে আমরা সোনাখালি আবার ছেড়ে দিয়ে সোনাখালি অটোতে আবার আমরা তুলে দিলাম। তুলে দিয়ে ক্যানিংয়ে পৌঁছে সব টুরিস্টরা যার মতন ট্রেন ধরে চলে যায়। তার মানে আপনারা রিসিভিং থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্যাকেজ? হ্যাঁ, 3 দিন। 3 দিন 2 রাত। 3 দিন 2 রাত। হ্যাঁ। আচ্ছা, থাকার জায়গাটা আপনাদের কোথায় করেছেন? আপনজন রিসর্ট আছে, ওখানে সব যত ট্রাভেলসে আমাদের হয় আপনজন রিসর্টে হয়। আমাদের যত গ্রুপ এসে ঘরে রাখা হয়েছে, সুন্দর জায়গা, খুব সুন্দর পরিষ্কার জায়গা। সন্ধ্যাবেলায় ওখানে কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, ঝুমুর নাচ আছে সন্ধ্যাবেলা। প্রতিদিন এন্ট্রি করলে ঝুমুর নাচ আছে, প্রতিদিন ওরা যারা এন্ট্রি করে তাদের জন্য ঝুমুর নাচ দেখার শুরু করে সবার জন্য। ধন্যবাদ, সত্যি সুন্দর। আর এই প্যাকেজে এসে আমি তো বলবো সবাইকে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মানে ট্রাভেল ডেস্টিনেশনের ইয়েতে যোগাযোগ করে এদের সঙ্গে ঘোরবার জন্য একেবারে রেকমেন্ড করবো। দারুণভাবে ঘুরিয়েছে এবং প্রত্যেকটা জায়গা এবং রান্না বান্না খাওয়া দাওয়া পরিষেবা ভীষণ সুন্দর, যেটাতে আমরা একেবারে টাইম মেনটেন করে আপনাদের সব কিছু চলা, টাইম মেনটেন দিয়ে চলাটা এটাই হচ্ছে মেন সব থেকে। টাইমটা যে সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যে থেকে শুরু করে, বিশেষ করে যখন আমরা ডিপ জঙ্গলে যাই, ধরো আমরা প্রথম দিন তো আমরা লঞ্চে সোনাখালি থেকে উঠি, বোটে বা লঞ্চে উঠি। ওঠার পরে কিন্তু আমরা যখন ইয়েতে বসে আমরা যখন নামি হ্যামিল্টন আর বেকন, ওখানে কিন্তু তখন ওই ডিসিপ্লিনটা সম্ভব না করা, যে মতো ছন্নছাড়া হয়ে যায়। আমরা টাইমটা বলে দিই, এই টাইমে আসবে, এই টাইমে যাবো। হ্যাঁ, তারপরে আমরা পাখিবেলা চলে যাওয়ার পরে আমরা ওখানে আবার যখন যাই আমরা ইয়েতে ডিপ জঙ্গলে, তখন টাইম মেনটেনটা খুব ফিক্স হয়ে যায়। সব যে ছড়িয়ে হয়, অনেক কিছু টাওয়ার পাওয়া যায় না। আমি আমার এই ড্রাইভারকে বলেছি যে সিগন্যাল পাওয়া যাবে না, আমি কিন্তু এই রুমালটা তুলবো, ফলো করবে। ওরা আমার জালের মধ্যে ছিল, আমি ফলো করেছি, সমস্ত বোট চলে এসেছি। আসার পরে আমাদের তাড়াতাড়ি তুলতে সুবিধা হয়েছে। এমনি তো ওই ডিপ জঙ্গল মানে সব কিছু একটা সিস্টেম, ভয় থাকে না প্রত্যেকে জীবনে একটা ভয় থাকে। এটা নিয়ে আপনাদের বলার জন্য আমি খুবই ধন্যবাদ আমাদের সবাইকে। আচ্ছা, আপনাদের যোগাযোগের কোনো নাম্বার? যোগাযোগের নাম্বার ট্রাভেল 3টে নাম্বার আছে না? আপনি যে কোনো একটা নাম্বার বলুন। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার। আচ্ছা, আপনারা এই নামের পরে স্ক্রিনে দেখতে পাবেন। আমরা ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে এসে দুর্দান্তভাবে সুন্দরবনকে উপভোগ করেছি। আমি আবার যখন সুন্দরবন আসব, আমি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন এদের সঙ্গেই আসব। ওনাদের পরিষেবা এবং ব্যবহার আমাকে সত্যিই খুবই মুগ্ধ করেছে। আমাদের লঞ্চ চলেছে ক্যানিংয়ের উদ্দেশ্যে। পথে কিন্তু ছোট ছোট মাছ ধরবার ডিঙি আমরা দেখতে পাচ্ছি। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ওনারা মাছ ধরেন প্রচুর কষ্ট করে। আর এই মাছই কিন্তু আমাদের সব বাজারগুলিতে সরবরাহ করা হয়ে থাকে। সুন্দরবনে আসা এটা আমার কিন্তু একটা স্বপ্ন ছিল। এখানে ঘুরতে এসে 3টি দিন যে কিভাবে কেটে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। দুর্দান্তভাবে ছুটি কাটালাম এই কটা দিন। আজকে আমাদের লাঞ্চে দেওয়া হবে ইলিশ বিরিয়ানি। আমি কিন্তু খুবই এক্সাইটেড। কেমন টেস্ট? বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি এট ফার্স্ট আমি ট্রাই করছি, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। ইলিশ বিরিয়ানি এবং তার সঙ্গে চিকেন কষা, সত্যি বলতে
এনাদের রান্না যা না বললেই নয়, অসাধারণ। আমি তো বলবো ঘুরতে না, শুধু খাবার জন্যই আসতে পারি বারবার। আর সুন্দরবনকে দেখা, সেটা তো একেবারে উপরি পাওনার মতো। দুর্দান্ত। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্টসের মাধ্যমে কিন্তু অবশ্যই জেনে নিতে পারেন। আমরা জঙ্গলের মধ্যে এখন যেই জায়গাগুলো দেখছি, এখান থেকেই কিন্তু বাঘ অনায়াসেই কিন্তু এই নদী পারাপার করে থাকে। তাই এই জায়গাটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন নাকি বাঘের দর্শন পাওয়া যায়। তাই মাঝে মাঝেই কিন্তু বনবিবির শরণাপন্ন হয়ে থাকেন এখানকার গ্রামবাসীরা। আমরা যেখানে বাঘ দেখার জন্যই কিন্তু সুন্দরবনে আসি, ওনারা কিন্তু বাঘের দর্শন যাতে না পাওয়া যায় তার জন্যই বনবিবির কাছে পুজো দিয়ে তবেই এই জঙ্গলে আসেন। সুন্দরবন এতটাই সুন্দর, সত্যি সত্যি সবাইকে মুগ্ধ করে। দেশ বিদেশের মানুষরা কিন্তু এই নেচারটাকে উপভোগ করবার জন্য বারবার সুন্দরবনে আসেন। সুন্দরবন বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্নভাবে সেজে ওঠে। আমি এরপরে আসবো অন্য কোনো ঋতুতে, আর এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ততদিনের জন্য টাটা।